নমস্কার। বঙ্কুইজিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বছর শেষ হয়ে আজ বাদে কাল বছরের শেষ দিন। আজকে আমি যে জিনিস নিয়ে আলোচনা করতে চাই, আমার খুব কাছের জিনিস, আমি খুব বই পড়ি। তো এবছর যে বিভিন্ন বই পড়েছি তার একটা সামারি আমি বলবো না। আমি অনেক সময় অনেক বইয়ের রিভিউ করেছি যখন যখন যেটা পড়া হয়। অনেক সময় আমি রিড করি, অর্থাৎ আগে পড়া বই অনেক সময় পড়ি। আজকে মোটামুটি ধরা যেতে পারে একটা ওই ইয়ার ইন রিভিউ আসে না, যে আচ্ছা এই বছর কি কি পড়লাম না পড়লাম, সেটা সম্পর্কে অল্প একটু আলোচনা, মতামত ইত্যাদি ইত্যাদি। তো শুরু করছি। আমার সামনে খোলা আছে এবছর আমি কি কি বই পড়েছি তার একটা লিস্ট খোলা আছে। এবং সেখান থেকে অবভিয়াসলি আমি সমস্ত বই নিয়ে আলোচনা করব না, কিন্তু প্রথমেই আসি যে বইগুলো আমি এবছর শুরুতে শুরু করেছিলাম। সেটা হচ্ছে কিছু বাংলা বইয়ের সিরিজ, ছোটদের বই, কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। এটার বহু গল্প আমরা ছোটবেলা থেকে পড়েছি। সেটা হচ্ছে বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। তো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গোয়েন্দা কাহিনী আছে, নিতিন মাসির বিভিন্ন গোয়েন্দা কাহিনীর গল্প আছে। তো সেটির আমি অনেকগুলি বই পড়েছি। তো প্রত্যেকটি মানে উপন্যাস, ছোট ছোট উপন্যাস, বা ছোট মানে গল্প বলা চলে, গল্প বা উপন্যাসের অনেকগুলি বই আছে। যেমন অনেকগুলো নাম শুনে থাকবেন: আহ, কেরালায় কিস্তিমাত, ঝাউজিয়েন হত্যা রহস্য, ছকটা সুডোকুর, আরাকিয়েলের হীর, এরকম বিভিন্ন ছোট ছোট উপন্যাস। উপন্যাস ঠিক বলা চলে না, অতটা বড় নয়, বড় গল্পই বলা চলে। তো সেইটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা। আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা যথেষ্ট পছন্দ করি, শুধুমাত্র গোয়েন্দা গল্পের জন্য না, গোয়েন্দা গল্প ছাড়াও ওনার বাংলা সাহিত্যে অন্যান্য যে ধরনের রচনা উনি করেন, আহ, ওনার নর্মাল যে গল্পগুলো, সেগুলো যথেষ্ট সুন্দর লাগে আমার পড়তে। তো আমার আমার পছন্দের একজন লেখিকা। এবং মিতিন মাসি ভালো লাগে কারণ মিতিন মাসি, আমাদের দেখুন, আমাদের বাংলা লিটারেচারে তো সাহিত্য, গোয়েন্দা সাহিত্য মানে অনেক আছে। আমাদের সেই বিখ্যাত ফেলুদা ব্যোমকেশ থেকে শুরু করে, কিরিটি থেকে শুরু করে, ইভেন নারায়ণ সান্যালের পিকে বাসু থেকে শুরু করে অনেক রকমের ফ্লেভারের আছে। আমার নিতিন মাসিকে এই জন্য ভালো লাগে কারণ প্রথমত একটা আলাদা টুইস্ট, যে একজন মহিলা গোয়েন্দা, এবং সেটার জন্য যে কোনো রকমের কোনো অংশে পিছিয়ে আছে সেটা কিন্তু নয়। যথেষ্ট মডার্ন রাইটিং, এখনকার সময়কালের সঙ্গে সামঞ্জস্য রেখে লেখা, তাই অনেক কিছু পড়ে আমরা এখনকার দিনে রিলেট করতে পারবো যে আচ্ছা এটা কিরকম হচ্ছে না হচ্ছে, যেটা অনেক সময় পুরোনো সময়কালে, ইভেন শার্লক হোমস বা এই জাতীয় সময়কালে ভিক্টোরিয়ান এরা হওয়াতে ওইখানে একটুখানি বুঝতে সমস্যা হয়। আহ, তো এই জিনিসটা থাকে না। তাছাড়া লেখার বাঁধনটা তো যথেষ্টই সুন্দর, তাই পড়তে সবসময় ভালো লাগে। তো এটা ছিল, এটা মানে বছরে আমি অনেকগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়েছি। তো একটা সেট অফ বই, নিতিন মাসির বিভিন্ন, আমি বলছিলাম গল্পগুলো, সেটা এই বছর পড়েছি। আপনাদের যদি পড়া না হয়ে থাকে, শুধু ছোটদের গল্প বলে সরিয়ে রাখবেন না, যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট মনোরঞ্জন করবে আপনাদের। আচ্ছা, এটা গেল হচ্ছে সুচিত্রা হচ্ছে যে মিতিন মাসি। আচ্ছা, তারপরে আমি আসি আরেকটা খুব সুন্দর বই আমি পড়েছি এবছর, যেটি হচ্ছে আদার মাইন্ডস। বইটির নাম হচ্ছে আদার মাইন্ডস। এটি হচ্ছে পিটার গডফ্রে স্মিথ, পিটার গডফ্রে স্মিথ এনার লেখা। এটি একটি নন ফিকশনাল, আমার নন ফিকশনাল বুক পড়তেও ভালো লাগে, এবং আমার একটু নিউরো সায়েন্স বা ব্রেন ঘেঁষা, যেহেতু আমার নিজস্ব ইন্টারেস্ট আছে, তাই অনেক সময় আমি এই ধরনের লেখা পছন্দ করি। এই বইটির বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং। আমরা সবসময় ভেবে থাকি যে আমরা যারা মানুষ, তাদের ব্রেন হচ্ছে সবচেয়ে বেশি উন্নত, যেটা হয়তো খানিকাংশে সঠিক। আমরা যেই ধরনের জিনিসপত্র খুব গ্রান্টেড ভাবে নিয়েছি, যে আচ্ছা আমরা এটা করতে পারছি, ওটা করতে পারছি, লোককে চিনতে পারছি, বহু জিনিসপত্র যেটা আমরা খুব সহজভাবে মেনে নিই, সেটা অ্যাকচুয়ালিতে কতটা কঠিন। এবং সেই জিনিসটা যে আদৌ সহজ নয়, সেটা আমরা প্রাণী জগতের বিভিন্ন অন্যান্য যারা আছে, তাদেরকে দেখে বুঝি, তাদের ব্রেনকে পর্যালোচনা করে বুঝি। আবার এটাও সবসময় বলা ঠিক না যে আমরা সবচেয়ে উন্নত, কারণ সবাই একটা বিভিন্ন ভাবে কিন্তু ইভলভ হয়েছে। যেমন ধরুন একটা খুব ছোট্ট এক্সাম্পল, যে আজকে কুকুর, কুকুরও ম্যামলস, স্তন্যপায়ী, এবং গ্রেট এপসের মধ্যে আসে না। আমরা জানি যে আমরা গ্রেট এপস, অর্থাৎ শিম্প্যাঞ্জি বা ওরাংওটাং বা এই জাতীয় যারা গ্রেট এপস আছে,
তাদেরকে আমরা বলি যে একটু বেটার আর কি, হিউম্যান, অনেক বড় মস্তিষ্ক। কুকুর সেই দলে নেই, কুকুর মানে অপেক্ষাকৃত ছোট সাইজের মস্তিষ্ক। কিন্তু আপনি ভাবুন যে আহ, ওদের অলফ্যাক্টরি নার্ভ প্রচন্ড রকমের স্ট্রং, আমাদের থেকে অনেক বেশি স্ট্রং। অলফ্যাক্টরি নার্ভ কিসে না, ঘ্রাণ শক্তিতে কাজ করে। আপনারা সবাই জানেন যে কুকুর শুকে অনেক কিছু বুঝতে পারে, বলতে ওরা ওরা নির্ণয় করতে পারে, ডিসিশন মেকিং নিতে পারে। ইভেন একটা রিসার্চে দেখা গেছে যে কুকুররা জাস্ট ঘ্রাণের মাধ্যমে শুকে, ওদেরকে যদি একটু বোঝানো হয়, ওরা ঘ্রাণের মাধ্যমে ইভেন কিছু কিছু ক্যান্সার টাইপকে পর্যন্ত ওরা ডিস্টিংগুইশ করতে পারে। তো এই যে এই ব্যাপারটা, ঘ্রাণ ব্যাপারটা, আপনি হচ্ছে না, ওটা তো নাক দিয়ে হচ্ছে, কিন্তু যে ডিসিশন মেকিং, যে আচ্ছা কোন জিনিসটা কি, দুটো স্মেলকে আলাদা করতে পারা, এটাও কিন্তু ব্রেনের ভেতরেই হচ্ছে। তো ব্রেনে ওদের সেই পার্টটা অনেক বেশি শক্তিশালী আমাদের থেকে। তো এরকম ব্যাপার। অনেকে বলে হাতির মেমোরি অনেক বেশি স্ট্রং, তো সেই মেমোরি পার্টটাও কিন্তু ব্রেনেরই পার্ট। তো বিভিন্ন প্রাণীদের বিভিন্ন ভাবে ব্রেন ইভলভ হয়েছে তাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে। এবং এই বইটি যেখানে ফেরত আসি, যে আদার মাইন্ডস, এই বইটি কিন্তু সেইটি নিয়ে, যে মানুষ ছাড়া অন্যান্য অনেকভাবে তো ব্রেন ইভলভ হয়েছে। এবং সেই ইভলিউশন কিছু কিছু ক্ষেত্রে হয়তো অন্য দিকে নিয়ে গেছে। সবসময় এটাকে বেটার, মানে এটা ভালো খারাপ ভাবে হয়তো নির্ণয় করা যায় না, ডিফারেন্ট বলা চলে, একটুখানি আলাদা রকম ভাবে, তাদের মতন করে। এবং সেখানে দেখা গেছে যে কিছু কিছু প্রাণী অনেকটা দূরে থাকাকালীন, ইভলিউশনারি অনেকটা দূরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে অদ্ভুত কিছু মিল আছে। আমাদের থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও অদ্ভুত মিল আছে, এবং তাদের মধ্যে যেটা নিয়ে অনেক বেশি করে লেখক ফোকাস করেছিলেন, সেটা হচ্ছে অক্টোপাস, স্কুইড, এই ধরনের যে প্রাণীগুলি আছে তাদের থেকে। তাদের ব্রেন হিসেব মতন তারা অমেরুদণ্ডী প্রাণী, এবং তারা যেই স্পিসিস বা যেই গোষ্ঠীর মধ্যে পড়ে, সেটা অনেক আগে আলাদা হয়ে গেছে হিউম্যানদের থেকে, এভলিউশনারি অনেক আগে আলাদা হয়ে গেছে। তো ব্রেনের ব্যাপার হিসেবে আমরা খুব একটা আগে মনে করতাম না যে ওরা খুব একটা উন্নত ব্রেন, উন্নত মস্তিষ্কের অধিকারী। কিন্তু আপনারা জানেন কিছু এটা নিয়ে খেলাও আছে, যেমন ওই প্রত্যেকবার ফুটবল ওয়ার্ল্ড কাপ এলেই কোনো না কোনো এরকম আসে যে অক্টোপাস যে কিনা প্রেডিকশন করছে বা কিছু। এসব এসব তো আমাদের কন্টেম্পোরারি এরকম বিভিন্ন জিনিসপত্র চলে। কিন্তু সেটা ছাড়াও ওদের মধ্যে কিন্তু অনেক ধরনের রিয়াকশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ এনভায়রনমেন্ট, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদেরকে চেঞ্জ করা, অ্যাডাপ্ট করা, যেটা আমাদের ব্রেনের অন্যতম একটা মূল কাজ, সেটা কিন্তু ওদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওরা অনেকে কিন্তু নিজেদের স্কেল, অর্থাৎ ওদের যে বহির আবরণ, সেটার কিন্তু রং চেঞ্জ করতে পারে, ক্যামোফ্ল্যাজ করতে পারে। এবং শুধু ক্যামোফ্ল্যাজ করতে পারা নয়, দেখুন ওটা তো একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, যে একটা স্কেলের কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ফিজিওলজিক্যাল চেঞ্জের ডিসিশন মেকিংটা তো ব্রেন থেকে হওয়ার কথা, যে কখন করতে হবে, কখন করতে হবে না, ইত্যাদি। সেটা ওরা করে। কাকে বন্ধু হিসেবে নিতে হবে, কাকে শত্রু হিসেবে নিতে হবে, ইভেন অনেক কিছু, অনেক সময় কোনো একটি জায়গা যেখানে হয়তো ওরা কিছু একটা পেয়েছিল, সেই জায়গাকে মনে রাখার ক্যাপাবিলিটি, এরকম বিভিন্ন ছোট 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 ব্যাপার, যেটা কিনা ব্রেনের বিভিন্ন রকমের ফাংশনালিটিসকে তুলে ধরে, এরকম কিন্তু লেখক এই বইতে উল্লেখ করেছিলেন। আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে। আমি নিজে ব্রেন, মস্তিষ্ক নিয়ে খুবই ইন্টারেস্টেড, এরকম বই সেজন্য আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনাদেরও যদি নন ফিকশন গোছের ভালো লাগে, এটা খুব টেকনিক্যাল বই না, এমন ভাববেন না যে একেবারে যারা বায়োলজি পড়ছে তাদের জন্য লেখা বই, তা একেবারেই নয়। এটা পপুলার সায়েন্স টাইপের বই বলতে পারেন, চাইলেই পড়তে পারেন। আর একবার বলছি, বইটার নাম হচ্ছে আদার মাইন্ডস। আদার মাইন্ডস, অন্য মনেরা, যদি বাংলা তর্জমা করলে হবে। লেখকের নাম পিটার গডফ্রে স্মিথ। আমি প্রত্যেকটা বইয়ে যখন আলোচনা হচ্ছে, প্রত্যেকটা বইয়ে তো সম্ভব না, কিছু কিছু বইয়ের আমি লিঙ্ক দিয়ে দেবো। গুড রিডসে আমি নিজের ইউজুয়ালি যা যা পড়ছি না পড়ছি সেই সব সমস্ত রেকর্ডগুলো রাখি, কোন বই পড়ছি, বইগুলোকে রিভিউ করা, বিভিন্ন বইয়ের রিকমেন্ডেশন পাওয়া। তো গুড রিডস খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশন, ফ্রি টু ইউজ। আপনারাও ইউজ করতে পারেন যারা অনেক বেশি বই পড়েন এবং খোঁজেন যে এরপরে কোন বই পড়া উচিত, উচিত না। লোকজনের রিভিউ করতে ভালোবাসেন, খুব একটা উল্টো পাল্টা লোকজন এসে রিভিউ দেয় না। যারা বই পড়ছে, বই সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা হয়, কথাবার্তা হয়, তো খুব সুন্দর লাগবে আপনাদের। তো সেখানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটাও আপনারা চেক করতে পারেন। তো এইটা একটা বই পড়েছি আমি। মিতিন মাসির বইগুলো বললাম, এরপরের যেটা আসছে, আচ্ছা,
এরপরে আরেকটা খুব সুন্দর বই এবছর পড়লাম, যেটা বইটি হচ্ছে দিস ইজ গোয়িং টু হার্ট, সিক্রেট ডায়েরিজ অফ আ জুনিয়র ডক্টর। বইটির লেখক হচ্ছেন অ্যাডাম কে, অ্যাডাম কে, কে এ ওয়াই, অ্যাডাম কে। বইটির টাইটেলটা শুনে বুঝতে পারছেন এটাও একটা নন ফিকশন বই, এবং সর্বোপরি বইটি অনেক বেশি করে লেখা হয়েছে একটা ডাক্তারের দৈনিক জীবনাবলী কিরকম যায় না যায়, বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা মধ্যে যেগুলো থেকে পড়তে হয় সেটা নিয়ে একটু আলাদা ল্যান্ডস্কেপ। ইন্ডিয়ার ব্যাপার আমরা অনেকেই জানি, অবভিয়াসলি মানে ইন্ডিয়াতে ডাক্তারি করা আমার মতে খুবই কঠিন একটা ব্যাপার। এখানে রোগীদের যে চাপ আছে, প্রেশার আছে, তাছাড়াও বিভিন্ন রকম করাপশন থেকে শুরু করে অনেক রকমের প্রবলেম আছে, এনাফ ফান্ডিং নেই, অনেক ধরনের প্রবলেম আছে। ডাক্তার ইস্টু রোগীদের যে একটা অনুপাত থাকা উচিত সেই রেশিও মেনটেন হয় না। তো আমাদের দেশে তো না হয় আমরা মোটামুটি জানি, আজকে আমরা একটা স্তরে যারা আছি, একটা লেভেলে যারা আছি, তারা অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো বুঝতে পারছি। হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে সেই প্রবলেম ফেস করতে হয় না, কিন্তু তাও আমরা বুঝতে পারছি একটা সাধারণ মানুষ বা আরো একটু নিচু স্তরের মানুষকে কত ধরনের যে মুশকিলের সম্মুখীন হতে হয় সেটা খানিকটা আমরা বুঝতে পারি। কিন্তু এটা তো ইন্ডিয়ার ব্যাপার, বাইরে কিরকম? তো এই বইটা দিস ইজ গোয়িং টু হার্ট, সিক্রেট ডায়েরিজ অফ এ জুনিয়র ডক্টর, এটা অ্যাডাম কে, তিনি নিজে একজন ফিজিশিয়ান ছিলেন। উনি ইউকে তে ফিজিশিয়ান ছিলেন, উনি ওখানে পড়াশোনা করেছেন, ডাক্তারি পড়াশোনা করেছেন, রেসিডেন্ট ছিলেন, এবং রেসিডেন্ট থাকার পর বেশ কিছু বছর ডাক্তারি করে উনি শেষমেশ ডাক্তারি ছেড়ে দেন। ওনার এই যে এই বইটা খুব আমার এই জন্য আমি বলবো ভালো লেগেছে, খারাপ লেগেছে দিকে যাচ্ছে না, কিন্তু এই বইটা খুব শিক্ষণীয় টাইপের, একটা খুব এডুকেশনাল। কেন না বাইরের দেশেও একটা খুব মডার্ন কান্ট্রি ইউকে, ইংল্যান্ডের কথা বলছি, সেখানে সেখানেও স্বাস্থ্য ব্যবস্থার অ্যাকচুয়ালিতে কি ধরনের অসুবিধা আছে, কি কি প্রবলেম আছে, আপনারা যারা একটুখানি খোঁজ খবর রাখেন তারা জানেন এনএইচএস, যেটা ওখানকার ন্যাশনাল হেলথ সার্ভিস, সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মানে একটা রোগীর পার্সপেক্টিভ থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সবকিছু অনেক প্রবলেমেটিক। যদিও গভর্নমেন্ট থেকে ওখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও সেটা আপনার কাছে অব্দি পৌঁছাতে অনেক রকমের অসুবিধা থাকে। সেটা তো আমরা ইউজুয়ালি রোগীর দিক থেকে দেখছি, কিন্তু একটা ডাক্তারের দিক থেকে একটা কাজ করার জন্য কি কি ধরনের সমস্যা আসতে পারে না আসতে পারে, দৈনিক কি ধরনের সমস্যা আসে, মানে ডেইলি লাইফের কি কি প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম লোকজনকে ফেস করতে হয়, সেটা নিয়ে বইটা। অ্যাগেন বইটা পড়তে পারেন বিশেষত যদি হেলথ কেয়ার নিয়ে ইন্টারেস্ট থাকে, যদি বিভিন্ন বাইরের দেশের হেলথ কেয়ার সিস্টেমকে নিয়ে একটা অ্যানালিসিস বা কম্প্যারিজন করতে চান, তো সেটার জন্য কিন্তু এই বইটা বেশ সুন্দর একটা বই, পড়তে পারেন। নন ফিকশন বই, অ্যাগেন লেখা যথেষ্ট সুন্দর। এই বইগুলো আমি সমস্ত যা যা বই পড়ছি তার সেগুলো বলছি না, কিছু বই যেগুলো উল্লেখযোগ্য সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো অ্যাগেন বইটা পড়ে দেখতে পারেন। আচ্ছা, এরপরে অ্যাগেন কয়েকটা বিতিন মাসি লেখা আছে, বিতিন মাসি বই আছে। আচ্ছা, তারপরে আছে একটা বই নর্স মিথোলজির ওপর, খুব বিখ্যাত বই, আপনারা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, নীল গাইম্যানের লেখা নর্স মিথোলজি। বইটার নামই হচ্ছে নর্স মিথোলজি, নীল গাইম্যান। আমি জানি না ঠিক উচ্চারণ করছি কিনা, নীল গাইম্যান বা গেম্যান, যাই হোক, খুব বিখ্যাত লেখক উনি। বেশ কিছু শুধু যে মাইথোলজির বই লিখেছেন তা না, কিছু খুব বিখ্যাত টিভি সিরিজ বা ওটিটিতে যে ধরনের মাইথোলজি শো হয়, যতদূর মনে পড়ছে উনি একটি শো লিখেছিলেন আমেরিকান গডস বলে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এরকম একটা শো উনি লিখেছিলেন, খুব হিট হয়েছিল। তো উনি একজন খুব পপুলার বলতে পারেন লেখক, মাইথোলজি স্পেসে লেখেন। ওনার লেখা নর্স মাইথোলজি, অ্যাগেন নন ফিকশন থেকে ফিকশনে লাফ মেরেছি। অ্যাগেন ফিকশনের মধ্যে মাইথোলজি জনেরের বই আমি খুব পছন্দ করি। মাইথোলজি শুধু আমাদের এখানকার মাইথোলজি না, বিভিন্ন দেশের মাইথোলজি পড়তে খুবই ভালো লাগে, বিশেষত গ্রিক, ইজিপশিয়ান যথেষ্ট ভালো লাগে। নর্স মাইথোলজি সম্পর্কে আমরা পপুলার কালচারে কিন্তু খুব দেখি, কেননা ওই মার্ভেল, ডিসি ইত্যাদি যে বিশাল সুপার হিরো টাইপের মুভি হয়, সেখানে থর, লোকি, এরা এরা বারবার করে আসতে থাকে। কিন্তু থর, লোকি তো জাস্ট দুটো ক্যারেক্টার, বা ওডিন, হয়তো অনেক সময় ওডিনের কথা আমরা শুনি, বাট এছাড়া নর্স মাইথোলজি তে অনেক কিছু আছে। ইভেন এই থর, লোকিকে নিয়েও প্রচুর রকমের গল্প আছে। তো সেই গল্পগুলোর জন্য কিন্তু এই বইটা আপনারা পড়তে পারেন। বইটা আমি বলবো নর্স মাইথোলজি যদি সম্পর্কে খুব একটা আইডিয়া না থাকে, তো আপনারা সবাই জানেন নর্স হচ্ছে বেসিক্যালি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, নরওয়ে,
ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ওই অঞ্চলের আর কি তাদের আর কি ভাইকিংস যারা ছিল তাদের মাইথোলজি। তো ওইখানকার মাইথোলজি সম্পর্কে যদি খুব একটা আইডিয়া না থাকে, অ্যাজ আ বিগিনার বুক এই বইটি কিন্তু খুব ভালো। এই বইটিতে যেমন অরিজিন স্টোরিজ আছে, যে কোনো মাইথোলজি বইতেই দেখবেন অরিজিন স্টোরিজ, অর্থাৎ যে প্রথমটা কিভাবে শুরু হয়েছিল, পৃথিবী কিভাবে শুরু হয়েছিল, বা যদি পৃথিবী সম্পর্কে যদি তারা নাও বলে থাকে, কিন্তু প্রথম দিককার যে মূল যে গডসগুলো, যে পার্সোনালিটিসগুলো, সেই পার্সোনালিটিসগুলো কিভাবে অ্যারাইভ করে, সেইটা নিয়ে কিন্তু এই বইটা মানে সেইটা এই বইতে আর কি উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো অনেক ছোট ছোট গল্প আছে। লোকি, বিভিন্ন লোকি, শুধু লোকিকে নিয়ে নয়, আরো অনেক, লোকি নামটা খুব কমন নাম, যাকে আমরা জানি থরের অপোজিটে যে লোকি, শয়তান দুষ্ট লোকি, শুধু সেই নয়, আরো লোকি নামটা নর্স মাইথোলজিতে আপনি বারবার পাবেন অন্যান্য লোকজনের ক্ষেত্রেও। যাই হোক, এরকম বিভিন্ন স্টোরি, বেসিক্যালি অনেক গল্প নিয়ে হচ্ছে এই বইটা। পড়তে খুব ভালো লাগবে, খুব ইজি টু রিড কাইন্ড অফ আ বই। আহ, এবং যদি ইন্টারেস্ট থাকে মাইথোলজি নিয়ে, যদি নর্স মাইথোলজি নিয়ে ইন্টারেস্ট থাকে, পড়তে পারেন। এটা নিয়ে বেশি আর কিছু এক্সট্রা বলার নেই। আচ্ছা, তারপরে আমি আহ, যেটা পড়েছি, আচ্ছা কয়েকটা আরো আমি ফিকশনাল বলা চলে, মাইথোলজিক্যাল ফিকশন বলা চলে, পড়েছি। এই বইটা অ্যাগেন রিড, সেজন্য এটা নিয়ে খুব বেশি বলবো না, বাট রিক রিওর্ডান আরেকজন খুব বিখ্যাত লেখক। মাইথোলজিক্যাল ফিকশন এক হয় মাইথোলজিতে কি লেখা আছে সেটা, আরেকটা হচ্ছে ধরুন মাইথোলজির গল্পগুলোকে নিয়ে আপনি আরেকটু ফিকশন রচনা করলেন, আরেকটু কিছু কল্পকাহিনী রচনা করলেন, সেটা হচ্ছে মাইথোলজিক্যাল ফিকশন। এক্স্যাক্টলি মাইথোলজিক্যাল গল্পগুলোকে না নিয়ে বা সেটার অবলম্বনে আপনি কিছু কিছু চেঞ্জেস করে নতুন করে কিছু করলেন। তো এই ধরনের গল্পে অন্যতম একজন লেখক আমি বলবো রিক রিওর্ডান। ওনার পার্সি জ্যাকসন সিরিজ বিখ্যাত, যেটা যদি আপনি গ্রিক মাইথোলজি সম্পর্কে খুব বেশি কিছু না জানেন, এই মাইথোলজিক্যাল ফিকশনটা পড়ে আপনি সত্যিকারের অনেক কিছু জানতে পারবেন। হয়তো ফিকশন, আমি যেটা বললাম যে একদম মানে ট্রু টু মাইথোলজি নয়, গ্রিক মাইথোলজির আরো অনেক ভালো বই আছে, বাট যেহেতু অবলম্বনে স্টোরিগুলো, তো একটা অন্য গল্পের ভেতর দিয়ে, অন্য গল্পের মোড়কে আপনি কিন্তু সেই মাইথোলজি সম্পর্কে অনেক কিছু জানবেন। তো আমি যেটা এবছর রিড করেছিলাম সেটা হচ্ছে যে ম্যাগনাস চেজ অ্যান্ড দ্য গডস অফ অ্যাসগার্ড। সো বেসিক্যালি বিভিন্ন নর্স মাইথোলজির ওপরে ওনার একটা সিরিজ আছে, সেই সিরিজটা আমি পড়েছি। তো বেসিক্যালি পার্সি জ্যাকসন যেমন গ্রিক মাইথোলজি সিরিজটার মেন ক্যারেক্টার, তেমনই এখানে মেন ক্যারেক্টার হচ্ছে ম্যাগনাস চেজ। তো যেহেতু আমি ওই নীল গাইমানের আমি নর্স মিথোলজি পড়েছিলাম, তো আরেকটু বেশি নলেজ ছিল, তাই আমি আরেকবার রিড করেছিলাম। এবছর 3টে বই আছে, যাদের সর্ড অফ সামার বলে একটি, দ্য হ্যামার অফ থর, এবং আরেকটি দ্য শিপ অফ দ্য ডেড। 3টে বইয়ের সিরিজ আছে যতদূর আমি জানি, এখন অব্দি আর নতুন কোনো বই বেরোয়নি। ম্যাগনাস চেজ অ্যান্ড দ্য গডস অফ অ্যাসগার্ড, অর্থাৎ এই নর্স মিথোলজির ওপরই মিথোলজিক্যাল ফিকশন, রিক রিওর্ডানের লেখা, চাইলে পড়তে পারেন। আচ্ছা, আবার একটুখানি ইংলিশ থেকে বাংলায় আসি। আহ, এরপরে যে বইটি পড়েছি এবং পড়ে যথেষ্ট ভালো লেগেছে, সেটি হচ্ছে আর একজন খুব আমার প্রিয় লেখক শঙ্করের লেখা চরণ ছুঁয়ে যায়। এটা হচ্ছে প্রথম খণ্ড। আহ, শঙ্করকে নিয়ে এক্সট্রা আলাদা করে কিছু বলার নেই। শঙ্করের অনেক লেখা আপনারা অনেকেই পড়েছেন, ভালো আশা আকাঙ্ক্ষা, জনঅরণ্য, এরকম অনেক অনেক ভালো ভালো লেখা উনি আমাদের উপহার দিয়েছেন, যেটা আমাদের সবারই প্রিয়। আহ, এবার এই লেখাটা একটু আলাদা। এই লেখাটা খানিকটা খানিকটা আত্মজীবনীমূলক, পুরোটা নয়, কারণ উনি নিজের জীবনের থেকে বেশি, উনি নিজের জীবনেরও অনেক কিছুই এখানে উল্লেখ করেছেন। কিন্তু চরণ ছুঁয়ে যাই, যেটা নামটা সাজেস্ট করে, উনি নিজের জীবৎকালে বিভিন্ন লোকের যে সান্নিধ্য পেয়েছিলেন, সেইগুলো নিয়ে কিন্তু এই লেখাটা, তাদের সম্পর্কে, ওনার সময়ের বিভিন্ন লোকজন, এবং সেটা কোনো শুধু সাহিত্য বলে নয়, মানে সাহিত্যে তো বটেই, যেমন ধরুন প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু থেকে শুরু করে আরো অনেক অনেক, বিমল কর, বিমল মিত্র, এরকম বহু লোকজন আছে, বহু সাহিত্যিক আছে, যাদের যাদেরকে আমরা শুনেছি, যাদের লেখা পড়েছি, কিন্তু তারা তাদের বাস্তবিক জীবনে তারা কিরকম ছিলেন না ছিলেন, তাদের সঙ্গে ইন্টারাকশন, শঙ্কর তাদের সম্পর্কে লিখেছেন তার নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত দিয়ে। তো এই জন্য এটা লেখাটা পড়তে খুব ভালো লাগে। কিন্তু শুধু যে
সেটা নয়, সাহিত্যের বাইরেও আরো বিভিন্ন ব্যক্তিত্ব যাদের সঙ্গে শঙ্কর আর কি সান্নিধ্য লাভ করেছিলেন কোনো না কোনোভাবে, বা যারা শঙ্করের জীবনকে কোনো না কোনোভাবে এফেক্ট করেছিল, সেই সম্পর্কেও কিন্তু উনি লিখেছেন। আরো খণ্ড আছে যতদূর আমি জানি, আমি প্রথম খণ্ডটা পড়েছি, চরণ ছুঁয়ে যাই, শঙ্করের খুব সুন্দর লেখা। শঙ্কর অ্যাগেন, আমি ওনাকে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আপনারা পড়তে পারেন, খুব সুন্দর লেগেছে আমার এই বইটি, খুবই সুন্দর লেগেছে, এবং আমি অন্যান্য খণ্ড পড়ার জন্য মুখিয়ে আছি। আচ্ছা, এছাড়া আরেকটা বই, আচ্ছা এই সিনেমাটা অনেকে দেখেছেন, এর খুব বিখ্যাত সিনেমা, দুবার হয়েছে। একবার সম্ভবত মৃণাল সেন করেছেন, আমি যদিও আমি এটা ভুল বলতে চাই না। আহ, তো এই সিনেমাটা সবাই জানেন, মেঘে ঢাকা তারা, অসাধারণ একটি সিনেমা ছিল, এবং সেইটার যে লেখাটা শক্তিপদ রাজগুরু, তার লেখাটা আমি এবছর পড়েছি। আমি এটা আমার প্রথমবার পড়া, হয়তো সত্যি মানে আহ, ক্ষমা পাওয়ার মতন ক্ষমা পাওয়ার অযোগ্য হয়তো, আমি কখনো আগে লেখাটা পড়িনি। খুব সুন্দর লেখা, অ্যাকচুয়াল লেখাটা যে কতটা সুন্দর, আমি সিনেমাটা দেখেছি, পার্টে পার্টে অনেকবার দেখেছি, কিছু কিছু সিন দেখেছি, পুরো সিনেমাটা আমার দেখা হয়ে ওঠেনি, আহ, যেটা দেখার আমার খুব ইচ্ছে আছে। কিন্তু যে লেখাটাও অসাধারণ সুন্দর লেখা শক্তিপদ রাজগুরুর, আহ, খুব বাস্তবিক জীবনের একটা পটভূমিতে লেখা, এবং কিভাবে ধরুন সংসারের বিভিন্ন রকমের অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা যাই, কিভাবে সেটা আমাদের মননকে এফেক্ট করে, আমাদের ডিসিশন মেকিংকে এফেক্ট করে, এবং তার মধ্যেও কিছু কিছু চারিত্রিক গুণ কিছু কিছু মানুষকে আলাদা করে তোলে। তো যাই হোক, এই লেখাটা একদিন খুবই ভালো লেখা, যারা সিনেমাটা দেখেছেন বা যারা পড়েছেন তারা জানবেন, যারা পড়েননি আমি বলবো একবার লেখাটা পড়ুন। হয়তো আপনারা অনেকেই সিনেমাটা দেখেছেন, কিন্তু তাও শক্তিপদ রাজগুরুর মেঘে ঢাকা তারা লেখাটাও পড়ুন, লেখাটা পড়েও খুব সুন্দর লাগবে। আচ্ছা, এটা গেল। এছাড়া আমি আহ, আরেকটা আরো একটা একটা বই পড়েছি, এটাও নন ফিকশনের মধ্যেই বলা চলে। এটা হচ্ছে গোয়েন্দাপীঠ লালবাজার। আহ, এই বইটা ইনিশিয়ালি আমি দেখেছিলাম, বইটা খুব বিখ্যাত হয়েছিল। এটা সুপ্রতিম সরকারের লেখা। ইনিশিয়ালি আমি এনাকে খুব ভালো পুলিশ ভেবেছিলাম, যা হোক সেটা একটা কমপ্লিটলি আলাদা টাইপের ডিসকাশন। রিসেন্ট কালে কলকাতায় এমন অনেক ঘটনা ঘটেছে যেটা থেকে হয়তো পুলিশের সম্পর্কে লোকজনের ধারণা অনেকটাই হয়তো বদলেছে, জানি না। কিন্তু তা সত্ত্বেও তাও আমি বলবো যে এই গোয়েন্দাপীঠ লালবাজার, এই বইটি নন ফিকশনাল, অর্থাৎ বইটিতে লালবাজার বিভিন্ন সময় বিভিন্ন যে খুব ডিফিকাল্ট যে কেসগুলো হ্যান্ডেল করেছে, এবং সেই কেসগুলো সম্পর্কে যেভাবে এগিয়েছে, ইনভেস্টিগেশন এগিয়েছে, সেই নিয়ে বইটি। বইটি সত্যি পড়া চলে, যদিও আমি জানি না যে সাম্প্রতিককালে কতটা প্রাসঙ্গিকতা রাখে, কারণ যদি পুরাতন কালে কি কোনে আমরা দেখি যে হ্যাঁ, একটা একটা পীঠস্থান, মানে গোয়েন্দা পীঠ বলা যায়, পীঠস্থান অর্থাৎ অলমোস্ট পূজনীয় যে স্থান, সেই স্থানেতে এখন কি হচ্ছে সবাই জানে। তো এগেন আমি বেশি এটা নিয়ে বলবো না। আহ, বইটা অ্যাজ সাচ, শুধু আমি যদি বইটাকে ইন ইটস ওন মেরিট জাজ করি, বইটা ভালো, যথেষ্ট ভালো, কারণ লালবাজারের ইতিহাস তো আজকের নয়, লালবাজারের ইতিহাস অনেক দিন, আহ, প্রায় 100 বছরেরও বেশি সময়ের ইতিহাস হচ্ছে লালবাজারে, এবং বিভিন্ন সময়ে খুব কিছু উল্লেখযোগ্য কেস কিন্তু লালবাজারে সলভ হয়েছে। কিছু জিনিস যেটা ইন্ডিয়াতে প্রথমবার বা এশিয়াতে প্রথম কোনো একটা প্রসেসকে হয়তো ব্যবহার করা হয়েছে, এরকম ক্ষেত্রে এরকম জিনিসও, এরকম উদাহরণও আছে। তো এরকম বিভিন্ন খুব ডিফিকাল্ট কেসগুলো কিভাবে এক্স্যাক্টলি হ্যান্ডেল হয়েছে তার বিবরণী আছে, কেস ডায়েরি থেকেই বিবরণী সম্ভবত আছে। আহ, তো এই বইটি পড়ে দেখতে পারেন যদি ইচ্ছে হয়। গোয়েন্দাপীঠ লালবাজার, লালবাজার সম্পর্কে যদি কারো জানার ইচ্ছে থাকে, লালবাজারের হিস্ট্রি সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে, তাদের কেসগুলো, লালবাজারের হিস্ট্রি আমি বলবো না খুব বেশি আছে, মূলত এটি হচ্ছে যে বিভিন্ন যে কেসগুলো বিভিন্ন সময়েতে, উল্লেখযোগ্য যে কেসগুলো কলকাতার বুকে হয়েছিল, ইনভেস্টিগেট করা হয়েছিল, সেটা নিয়ে হচ্ছে এই বইটি। আচ্ছা, এরপরে কিছু নন ফিকশন বই, যেগুলো আমি বলবো না খুব একটা ভালো না, একটা বই একটুখানি পড়েছিলাম মার্কেটিং এর ওপরে, বিজনেস মার্কেটিং এর ওপরে কিছু নন ফিকশনাল বই পড়েছি, কিন্তু খুব অসাধারণ কিছু নয়, তাই এইটা নিয়ে বেশি বলার কিছু নেই। আচ্ছা,
আর কি আছে, বলার মতন আরেকটি বই না বললেই নয়। এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানিয়েছি, বুক রিভিউ। সেটা হচ্ছে জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম বইটি এবছর পড়েছিলাম। অসাধারণ একটি বই, অসাধারণ একটি বই। আহ, রূপকের আড়ালে, আড়ালে বলে রূপক দিয়ে যদি সমাজকে খুব চাঁচাছোলা ভাবে কোনো একটা মেসেজ দেওয়া যায়, আমার মনে হয় সেটা এই অ্যানিমাল ফার্ম বইটিতে জর্জ অরওয়েল করেছে। ছোট্ট বই অ্যানিমাল ফার্ম বইটা, কিন্তু খুব নাড়া দেওয়ার মতন একটা বই। পড়ার পরে বহু জায়গা পড়ে আমার রীতিমতো মানে গায়ে কাটা দিয়েছে কিছু কিছু লাইন পড়ে। কিভাবে যারা ক্ষমতায় থাকে, তারা ক্ষমতার, যাদের মাধ্যমে ক্ষমতাতে এসেছে তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে অপ্রেস করে, শোষণ করে, শাসন করে তাদের ক্ষমতাটাকে জিইয়ে রাখে, তার একটা অসাধারণ রূপকের আড়ালে লিখেছে এই অ্যানিমাল ফার্ম বইটি জর্জ অরওয়েল। যতদূর আমি জানি, এবং এটা নিয়ে আমি খুব বিস্তারিতভাবে আমার একটা আলাদা ভিডিও আছে, তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে সেই ভিডিওটা দেখবেন। এবং বইটা পড়ুন, বইটা খুব ছোট বই। হয়তো মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে বইটা শেষ হয়ে যাবে, এতটাই ছোট বই, 100-150 পাতারই বই। আহ, অসাধারণ বই, লেখা অসাধারণ। এবং ডাইরেক্টলি কিছু বলেননি, একটু ইনডাইরেক্টলি একটা অ্যানিমাল ফার্ম অর্থাৎ একটা পশু খামারকে উল্লেখ করেই ওখানকার গল্প দিয়েই বলা। কিন্তু খুব সুন্দর বই। অ্যাগেন নন ফিকশনালি বটে, কারণ একটা রূপকের অন্তরায় লেখা, কিন্তু খুব সুন্দর বই। অবশ্যই মানে আমি যে কটা বই আজকে বলছি তাদের মধ্যে যদি আর কোনো বই নাও পড়েন, এই বইটা সত্যি পড়ার মতন, এরকম একটা বই। সেটা হচ্ছে এই অ্যানিমাল ফার্ম। আচ্ছা, এছাড়া আমি একটি শার্লক হোমসের ফিকশন পড়েছি। শার্লক হোমস সবাই জানেন আর্থার কোনান ডয়েলের লেখা। তারও বেশ কিছু ফিকশনাল বই আছে, যার মধ্যে একটি খুব বিখ্যাত হয়েছে সারা নর্টনের লেখা বিকামিং শার্লক, ওটা একটা পুরো সিরিজ আছে। মোটামুটি খুব ভালো না, খুব খারাপ না, তো যাই হোক আমি আমি ওটা নিয়ে রিকমেন্ড করবো না, জাস্ট ইনফরমেশনের জন্য বললাম। আচ্ছা, আরেকটা ভালো বই পড়েছি, সেটা হচ্ছে নারায়ণ সান্যালের লেখা। অ্যাগেন আমার খুব খুব প্রিয় একজন লেখক নারায়ণ সান্যাল। তার লেখা আবার যদি ইচ্ছে করে, আবার যদি ইচ্ছে করো। বইটি হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ এবং পল গোগ্যান, দুই বিখ্যাত চিত্রশিল্পী, পেইন্টার। তাদের জীবনীকে নিয়ে, তাদের জীবনীকে অনুসরণ করে, বা তাদেরকে যেন কাট পেস্ট করে, কম্পিউটারের ভাষায় তাদের হিস্ট্রি থেকে কাট করে আমাদের ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে পেস্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে ওখান থেকে তুলে আমাদের একটা ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তাদের গল্পকে কাইন্ড অফ চেঞ্জ করে ওইভাবে লিখেছেন লেখক। নারায়ণ সান্যাল খুবই ট্যালেন্টেড লেখক, খুব রিসার্চ করে লেখেন। উনি নিজে তো যথেষ্ট ভালো চিত্রকর ছিলেন বলে আমি জানি। এবং খুব সুন্দর লেখা। যদি আপনারা ভ্যান গগ নাম অবশ্যই শুনেছেন, ভ্যান গগের নাম আমিও বহু শুনেছিলাম। পল গোগ্যান, ওনার নাম খুব একটা শুনিনি। আমি এক্স্যাক্টলি জানি না ওনার উচ্চারণটা কিভাবে হওয়া দরকার। পল গোগ্যান আমি যতদূর জানি, মানে এইভাবেই, ফরাসি ছিলেন তো এরকমই হয়তো উচ্চারণটা হওয়া দরকার। তো আহ, দুজনেই অসীম ট্যালেন্ট ছিল, কিন্তু জীবৎকালে দুজনে সেভাবে কেউই খুব একটা কিছু করতে পারেননি, বা সেই খ্যাতির শিয়রে পৌঁছতে পারেননি, এইভাবে বলাটা ভালো, যে খ্যাতির শিয়রে পৌঁছতে পারেননি। তো বইটা তো আমার তো খুবই সুন্দর লেগেছে, কারণ শুধু যে তাদের জীবনী সম্পর্কে আপনি জানতে পারছেন তা নয়, লেখক খুব সুন্দরভাবে সেটাকে একটা ইন্ডিয়ান কনটেক্সট, মানে ভারতীয়করণ করেছে। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না ভাবানুবাদ, ভাবানুবাদটা ইউজুয়ালি আমরা ইংলিশ থেকে বাংলা বা এরকম যখন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয় তখন বলি, কিন্তু উনি খুব সুন্দর ভাবানুবাদ করেছেন ওদের ইউরোপিয়ান থেকে ডাচ, ফ্রেঞ্চ, একজন ডাচ পেন্টার, একজন ফ্রেঞ্চ পেন্টার, তাদের জীবনীকে ভারতের বঙ্গভঙ্গ থেকে শুরু করে এই ধরনের একটা ইতিহাসের পটভূমিতে থাকলে কিরকম ভাবে লাগতো সেই হিসেবে। তো আমার খুব সুন্দর লেগেছে। অ্যাগেন বইটা খুবই ভালো, পড়ার মতন বই। আহ, ঠিক ফিকশনে বলা চলে না, ঠিক নন ফিকশনে বলা চলে না, কারণ সত্যিকারের দুজনের জীবনী নিয়ে লেখা। এবং উনি বইয়ের শেষে ওদের অ্যাকচুয়াল জীবনীটাও ডেসক্রাইব করেছে নারায়ণ সান্যাল। তো আপনারা যদি সেটাও জানেন এবং সেটা পড়ার পর আরো বুঝবেন যে কিভাবে বা কোথায় কোথায় উনি মিলিয়ে দিয়েছেন আর কি। তো খুব আগে খুব সুন্দর একটা বই, অবশ্যই পড়তে পারেন নারায়ণ সান্যালের আবার যদি ইচ্ছে করো। খুব সুন্দর বই।
আচ্ছা, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। শেষ দুটি বই, দুটি তিনটে বই না বললে নয়। রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি। ছোট থেকে অনেক নাম শুনেছিলাম রাজকাহিনীর। সামহাউ আমার ভালো লাগে। ভালো লাগেনি অর্থাৎ হয়তো খানিকটা বয়সের জন্য, হয়তো ছোটবেলায় পড়লে যেভাবে হয়তো লাগতো। আমি অনেক বই, কিশোর সাহিত্য কিন্তু অনেক বড় হয়ে পড়েছি। সব সময় সেটা যে খারাপ লাগে তা নয়, কিছু সময় হয়তো সেটাতে কানেক্ট করতে অসুবিধা হয়। আহ, এই ক্ষেত্রে, রাজকাহিনীর ক্ষেত্রে আমার মনে হয়েছে যেন যে রাজপুতদের যে হিস্ট্রি বা যেই জিনিসগুলোকে নিয়ে লেখা হয়েছে, অদ্ভুতভাবে আমার মনে হয়েছে যে এটা বাচ্চাদের সময় হয়তো আরো বেশি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতো। কারণ যেভাবে ধরুন আহ, যেটা হয়তো তৎকালীন যুগে যেটা হয়তো খুবই নর্মাল ছিল, যে এইভাবে যে ধরনের ব্যবহারগুলো, যে ধরনের রিভেঞ্জ মেন্টালিটি থেকে শুরু করে আরো আরো অনেক কিছুই, সেটা আমার মনে হয় প্রথমত বাচ্চাদের জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয় না। তার যা হোক, তাছাড়াও রাজকাহিনী আমাদের সাহিত্যের একটা অংশ তো বটেই, যথেষ্ট উল্লেখযোগ্য একটা অংশ, অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা লেখা। কিন্তু আমি খুব একটা আমার ভালো লাগেনি। কিন্তু অ্যাগেন আপনারা পড়তেই পারেন। আমি যেটা সবসময় বলি যে নিজে পড়ে বিচার করবে। কিন্তু হয়তো অনেকেরই অলরেডি পড়া। জাস্ট ছোট্ট করে এটা নিয়ে বললাম। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী এটাও এবছর পড়লাম। আর আরেকটি বই চলছে, এই বইটিও ভালো, তবে এটা অ্যাগেন নন ফিকশন বই। এই ধরনের অনেক বই হয়তো আপনারা পড়েছেন, সেটা হচ্ছে দ্য বিগিনিং এন্ড দ্য এন্ড অফ এভরিথিং, ফ্রম বিগ ব্যাং টু দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স, পল পার্সনস এর লেখা। নন ফিকশনাল অ্যাস্ট্রোফিজিক্স এর উপর মূলত। বিগ ব্যাং থেকে শুরু করে বিভিন্ন রকমের ফিজিক্সের বা অ্যাস্ট্রোনমির দিক, কি বলবো, একেবারে দিকপাল যে ডিসকভারিগুলো হয়েছে, কিভাবে সেগুলো হয়েছে, কারা করেছেন সেটার পেছনে খানিকটা স্টোরি, এবং আহ, কিভাবে আর কি এখনকার দিনের ফিজিসিস্টরা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা রিসার্চ করছে তারা কিভাবে ভাবছেন যে ইউনিভার্সে এন্ড কিভাবে হতে পারে না পারে, সেই নিয়ে বই। নন ফিকশন এই বইটা পড়ছি আমি, এটা এখনো শেষ হয়নি। বাট এটাও ভালো বই। যদি আপনাদের এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, এই ধরনের অ্যাকচুয়ালি অনেক বই আছে। এইটাকে খুব আলাদা করাটা চাপের, কারণ এটা যেহেতু লিটারেচার নয়, এবং এই ধরনের পপুলার সায়েন্স বইয়ের মধ্যে এই টপিকে আর কি, যে ধরুন আগেকার দিনে যে বিগ ব্যাং থেকে শুরু করে ইনফ্লেশন থিওরি থেকে শুরু করে এরকম বিভিন্ন যে জিনিস আছে, বিগিনিং অফ দ্য ইউনিভার্সে কিভাবে কি কি হয়েছে না হয়েছে, ম্যাটার অ্যান্টি ম্যাটার কিভাবে এসেছে, গ্র্যাভিটির কনসেপ্ট কিভাবে কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে উইথ ডিফারেন্ট সায়েন্টিস্ট, নিউটন থেকে শুরু করে আইনস্টাইনের সময় এসে, বা তারপরে বিভিন্ন এই যে কনসেপ্ট ফ্লোটা আমার আমার পড়তে খুব ভালো লাগে। আমি সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, তো সবসময় যে কনসেপ্টগুলো একটা সময় থেকে আরেকটা সময় কিভাবে ফ্লো হয়েছে সেটা দেখতে, সেটা জানতে আমার খুব ভালো লাগে। আমরা এই যে নিউটন একজন বলেছিলেন না যে উই স্ট্যান্ড অন দ্য শোল্ডার্স অফ দ্য জায়ান্ট, যে আগে যারা অনেক কাজ করে গেছেন তাদের ওপর, তাদের কাজের উপর ভিত্তি করে পরের বিজ্ঞানীরা কাজ করেন। এবং এটাই চলে এসেছে সমাজে, এটাই চলে এসেছে। বাট এই ফ্লোটা পড়তেও আমি খুব ভালোবাসি, এই ইতিহাসটা পড়তে। বিজ্ঞানেরও ইতিহাস যে এত ইন্টারেস্টিং, না পড়লে মনে হয় জানা যাবে না। তো এটা পড়তে আমি ভালোবাসি, এবং সেই হিসেবে এই বইটা আমার ভালো লাগছে। এখনো শেষ হয়নি, বাট এই বইটা পড়তে পারেন। আরেকবার নাম বলে দিচ্ছি, দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ এভরিথিং, ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স, পল পার্সনস এর লেখা। আচ্ছা, লাস্ট যে বইটা, জাস্ট দুদিন আগে আমি বইটা পড়লাম। ছোট্ট একটা বই, বরং এসেই বলা চলে, মানে এতটাই ছোট, 50-60 পাতার একটা খুবই ছোট্ট বই পড়লাম। এবং বইটা নিয়ে আলাদা করে আর ভিডিও হয়তো আসবে না রিভিউ দিয়ে, কিন্তু বইটা পড়লাম। বইটি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, খুব কন্ট্রোভার্সিয়াল বলা চলে, বিতর্কিত একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে উই শুড অল বি ফেমিনিস্ট। এই বইটি লিখেছেন, নামটা ভুল হলে মার্জনা করবে, অ্যাডিচি চিমামান্দা এঙ্গোজি। অ্যাডিচি চিমামান্দা এঙ্গোজি, উনি একজন নাইজেরিয়ান ওমেন। ওনার লেখা বই উই শুড অল বি ফেমিনিস্ট। বইটা খুবই জনপ্রিয় একটি বই। বইটি আমি অনেকবার, এর আগেও অনেকবার দেখেছি, অনেকবার আর কি রিকমেন্ডেড হয়েছে, বা বিভিন্ন লোকজনের কাছে দেখেছি বইটা, রিভিউ দেখেছি, ভালো রিভিউ। সেই হিসেবে অনেকদিন ধরেই আমার
উইশ লিস্ট বা বুক লিস্টে ছিল পড়ার জন্য। তো বইটি পড়লাম, বইটি খুব ভালো বই, ভালো বই, নেহাত ভালো বই। এই ধরনের নন ফিকশনাল বই এবং একটু কন্ট্রোভার্সিয়াল টপিক। তো কেন কন্ট্রোভার্সিয়াল বলছি, কারণ ফেমিনিজম এইটা নিয়ে আমার নিজের অবশ্যই কিছু ভিউজ আছে। ভবিষ্যতে হয়তো সেটা নিয়ে আমরা আলোচনা কখনো না কখনো করবো, আড্ডা আলোচনা, সবকিছু নিয়ে তো আড্ডা আলোচনা হওয়া দরকার, তাই না? বঙ্কুইজিটিভে আমরা সমস্ত রকমের টপিক নিয়ে করি, তো এই ধরনের টপিক নিয়েও করবো। বাট এই ফেমিনিজম ওয়ার্ডটা কিভাবে ডিফাইন হবে সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের মতভেদ আছে। আহ, এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা এই ভদ্রমহিলা খুব সুন্দরভাবে বলেছে, যে এই ওয়ার্ডটা ইটসেলফ খুব ব্যাগেজ নিয়ে আসে। অর্থাৎ যেই মুহূর্তে ফেমিনিজম বলা হবে সেই মুহূর্তে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিনিস ট্রিগার করে। আচ্ছা ফেমিনিস্ট তার মানে নিশ্চয়ই এরকম, আচ্ছা ফেমিনিস্ট তার মানে নিশ্চয়ই এরকম। যেটা হয়তো মানে যে কোনো ধরনের এই ধরনের ব্যাপার নিয়েই হতে পারে, সেটা আজকে যে কোনো ইজম, রেসিজম থেকে শুরু করে, ক্লাসিজম থেকে শুরু করে যে কোনো ইজম, কমিউনিজম বা সোশ্যালিজম, সব কিছু নিয়েই বলা চলে, ক্যাপিটালিজম, হয়তো সেটা। কিন্তু মোস্টলি মোস্টলি যে ফিলোসফিক্যাল আইডিয়াগুলো অনেক বেশি ওয়েল ডিফাইন আছে, যদি আমি বলি ক্যাপিটালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, অনেক বেশি ডিফাইন। হ্যাঁ, তার ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কিভাবে হচ্ছে, কোনটা ঠিক ভুল সেটা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু তার কনসেপ্টের ডেফিনেশনটা আমার মতে অনেক বেশি কংক্রিট। ওয়ারেজ ধরুন ফেমিনিজম, এইটাও এইটা কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে ডিফাইন করে। অনেকেই শুধু সিম্পল হিউম্যান রাইটস, ইকুয়াল রাইটস এইভাবেই করে। অনেকে এবং এটা তো মানতেই হবে যে হিস্টোরিক্যালি ওমেন্স হ্যাভ বিন অপ্রেস ফর আ লং টাইম। নারীদেরকে, মহিলাদেরকে চিরকালীন বিভিন্নভাবে অপ্রেস করা হয়েছে, শোষণ, শাসন সবই করা হয়েছে, বিভিন্ন সমাজে করা হয়েছে, বিভিন্নভাবে করা হয়েছে। কিছু খুব ডাইরেক্ট, কিছু ইনডাইরেক্ট ভাবে, বাট হয়ে এসেছে। এবার সেইটা তো একটা ফ্যাক্ট, কিন্তু তারপরে কিভাবে এগোনো উচিত, লোকে কিভাবে দেখে ব্যাপারটাকে, এবং মূল একেবারে বলে না যে একেবারে রুট কজে গিয়ে যদি ব্যাপারটাকে দেখা হয় যে আচ্ছা প্রবলেমটা কোথায়। এখনো সমাজ অনেক কিছু একসেপ্ট করতে পারে না, যে একটা বিভিন্ন জায়গায় সেটা আজকে ধরুন অনেক এই নিয়ে বিতর্ক চলে, রাইট? যে সেম প্রফেশন, সেম ডেজিগনেশন, কিন্তু তার সত্ত্বেও অনেক ক্ষেত্রে একটি ছেলে অনেক বেশি আয় করে একটি মেয়ের থেকে, অথচ তারা দুজনে সেম কাজ করছে, সেম পোস্ট বা সেম ডেজিগনেশন হয়তো হোল্ড করছে। তো এই যে একটা ডিসপ্যারিটি, একটা ইনইকুয়ালিটি, অসাম্য বা বৈষম্য, এই এই জিনিসটা তো অবভিয়াসলি রং অনেক ক্ষেত্রে। আবার এর এর এগেনস্টে অনেক রকমের আছে, যে এক্সপেকটেশন, সোসাইটাল এক্সপেকটেশন, একটা ছেলের থেকে যে এক্সপেকটেশন, বা একটা পুরুষের থেকে বলা ভালো একটা এক্সপেকটেশন যেগুলো, এবং মহিলার থেকে সমাজের যে এক্সপেকটেশন, যে চাহিদাগুলো, আহ, সেগুলো অনেকাংশেই আলাদা। এবং শুধু যে আলাদা তা নয়, আলাদা হতেই পারে, সেটা তো আমরা পুরুষ আর মহিলারা আলাদা, যতই আমরা বলি ইকুয়াল, হয়তো ইকুয়াল, কিন্তু ইকুয়াল রাইটস, ইকুয়াল অধিকার তাদের থাকা উচিত, কিন্তু আলাদা সেটা তো জানি আমরা, বায়োলজিক্যালি আলাদা। তো বেশ কিছু ডিফারেন্সেস আছে, কিন্তু সেই ডিফারেন্স থেকে সমাজের চাহিদাটা কিভাবে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়, যেটা কিনা ইভেন অধিকার, অধিকারটাকেও অনাধিকারে পরিণত করে, সেটা কিন্তু ভেবে দেখা। অ্যাগেন মানে খুব সিম্পল একটা টপিক নয়, যথেষ্ট জটিল টপিক বলে আমি মনে করি। অনেক লেয়ার, অনেক স্তর আছে এর ভেতরে। বিভিন্ন রকমের আলোচনা হয় যে কিভাবে ভাবা উচিত, কিভাবে ডিফাইন করা উচিত। বাট যাই হোক, সেটা কিভাবে ডিফাইন করা উচিত সেটা এক ধরনের আলাদা ডিসকাশন। বাট প্রবলেমটাকে অ্যাকনলেজ করা খুব দরকার, যে হ্যাঁ একটা প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা ঠিক কিভাবে নিয়ে যাওয়া যায়, ঠিকভাবে সলিউশনটা বের করা, যেটা আমার মনে হয় কম হয়। আমার 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 একটা খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা প্রবলেমটাকে ডিফাইন করতেই অনেক বেশি লোকজন আর কি উঠে পড়ে লেগেছে, যে হ্যাঁ এক্স্যাক্টলি ফেমিনিজম জিনিসটা কি, বা ফেমিনিজম, বা ওই বাহ্যিক ব্যাপার স্যাপারই লোকজন আটকে যায়। অ্যাকচুয়াল প্রবলেমগুলোকে মানে খুব রুট থেকে, রুট গ্রাস রুট লেভেলে নেমে, যে এই এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই এই জায়গায় এই জিনিসটা ইকুয়াল থাকা উচিত, যেটা হচ্ছে না, সেখানে নামা, সেখানে সেটাতে কাজ করা। সেখানে সরকার, যেমন সরকারের একটা ভূমিকা থাকে, কিন্তু জনগণের ভূমিকা সরকার থেকে অনেক বেশি। সবসময় এটা মনে রাখতে হবে যে যে কোনো গভর্নমেন্ট, যে কোনো সরকার, ইটস আ ভেরি স্মল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন। তারা কিন্তু আমাদের সমাজেরই একটা ছোট্ট অংশ। তো আজকে যদি সমাজ অ্যাজ আ হোল, যদি তারা কিছু জিনিস সম্পর্কে অ্যাওয়্যার না হতে পারে, সচেতন না হতে পারে, তাহলে
এইটা এক্সপেক্ট কখনই করা যাবে না যে একটা গভর্নমেন্ট, একটা সরকার কিছু জিনিস সম্পর্কে আহ, মানে প্রচন্ড রকমভাবে সচেতন হয়ে সেটার প্রতি কাজ করবে। হয় না সেটা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আহ, এবং ব্যাস এইটাই। বইটা খুব, যেটা পিছনে চলে আসি, যথেষ্ট ভালো একটা বই। আহ, পড়তে পারি। বইটার ছোট্ট বই, আপনার চিন্তা ভাবনাকে অনুপ্রাণিত করবে কিছু অংশে। তো অ্যাগেন ভালো বই। অনেক কিছু যে জানা যায় আমি বলবো না। এই বইটা, এই ধরনের টপিক নিয়ে হয়তো অনেকেরই অনেক রকমের অভিমত অলরেডি থাকে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই বইটা ভ্যালু অ্যাড করে। তো বইটা পড়ার মতো। ঠিক আছে। এর এর বেশি আলাদা করে হয়তো আমি যদি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাই সেক্ষেত্রে বলবো। অলরেডি ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো এতে আর আমি অ্যাড করবো না। তো এই বইটা, যেটা জাস্ট আমি 2-3 দিন আগেই আর কি পড়লাম, ভালো বই। পড়তে পারেন আপনারা। আরেকবার বলে রাখছি, নাম হচ্ছে উই শুড অল বি ফেমিনিস্ট। এর অথারের নাম হচ্ছে অ্যাডিচি চিমামান্দা এঙ্গোজি। নামটা ভুল করলে মার্জনা করবেন। উনি একজন নাইজেরিয়ান মহিলা। ওনার লেখা বই, ভালো বই। আচ্ছা, এই মোটামুট পড়েছি। আরো ছুটখাট কিছু বই পড়েছি, বাট সেরকম উল্লেখযোগ্য নয়। অ্যাগেন উল্লেখযোগ্য ব্যাপারটা আমি নিজের মতন করে বলছি। কিছু বই খুব একটা ভালোই লাগেনি, এবং বইটা থেকে যে খুব এক্সপেকটেশন নিয়ে বইটা পড়া শুরু করেছিলাম তা না, সেজন্য বইটা নিয়ে আর বলছি না। তবে হ্যাঁ, অনেকগুলো বই, অ্যারাউন্ড 25-30টা মতন বই যেগুলো পড়েছি, অনেকগুলো অনেক রকমভাবে একটা এফেক্ট ফেলেছে। চেষ্টা করলাম সেটাকে একটা সামারাইজ করার, একটা সামগ্রিক পুরো বছরের আর কি যে বইগুলো সম্পর্কে যে অভিমতগুলো, সেগুলোকে একটা ভিডিওতে রাখার। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো যারা এখনো অবধি দেখছেন ধৈর্য ধরে দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কি বই পড়েছেন, পড়ছেন, কি বই আমার পড়া উচিত, সে সম্পর্কে অবশ্যই কমেন্টে মতামত জানাতে পারেন। আর আমি যে বইগুলো নিয়ে বললাম, এগুলো নিয়ে আপনাদের যদি ব্যক্তিগত মতামত থাকে, অবশ্যই লিখুন। আহ, এটা জানবেন যে আড্ডা, আলোচনা, কোশ্চেন করা, এইগুলো কিন্তু আমাদের সমাজকে জাগিয়ে রাখে, আমাদেরকেই আরো উন্নত করে। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে আর একটু শেয়ার টেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আবার মন পজিটিভে আসবো নতুন কোনো টপিক নিয়ে আড্ডা আলোচনা করতে। কমপ্লিটলি আনস্ক্রিপ্টেড ভাবে আসবো। আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।